নমস্কার দর্শকবৃন্দ, আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা রিসিভড ফ্রম আ সাবস্ক্রাইবার হু উইশেস টু রিমেইন অ্যাননিমাস। এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে লুকিয়ে আছে গভীর আবেগ, নিষিদ্ধ প্রেম আর রুদ্ধশ্বাস রোমাঞ্চ। পুরো গল্পটি শোনার পর যদি আপনারা আমার আইএমও নাম্বার পেতে চান, তাহলে মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। আমার নাম অনন্যা, বয়স ৩৩। কলকাতার একটি অভিজাত এলাকায় স্বামী অরিন্দম এবং ১০ বছরের ছেলে রিককে নিয়ে আমার সুখের সংসার। অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যস্ত থাকেন নিজের জগতেই। আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, সাহিত্য চর্চা করি আর রিককে সামলাই। জীবনটা নিস্তরঙ্গ, শান্ত, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা আমাকে তাড়া করে বেড়ায়। এই শূন্যতারই হয়তো জন্ম দিয়েছিল এক অপ্রত্যাশিত ঘটনার। আমার বডিগার্ড রণবিলি, সে আমাদের বাড়িতে আসে প্রায় বছরখানেক হল। অরিন্দমের নিজের নিরাপত্তাও তিনি দেখেন, আবার আমাকে এবং রিককেও দেখাশোনা করার দায়িত্ব তার। রণবীর প্রায় বছর ২৫-এর যুবক, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত পরিপক্কতা, এক গভীর প্রশান্তি। তার চালচলনে, কথায় বার্তায় এক ধরনের সম্ভ্রম ছিল, যা আমাকে সবসময় মুগ্ধ করত। সে ছিল মার্জিত, নিপাট ভদ্রলোক। আমি প্রথম দিকে তাকে শুধু একজন পেশাদার বডিগার্ড হিসেবেই দেখতাম, কিন্তু সময়ের সাথে সাথে তার উপস্থিতি আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করতে শুরু করে। রণবীর আমার বাবার বন্ধুর শিক্ষকের ভাই। এই তথ্যটা আমি অরিন্দমের কাছ থেকেই জেনেছিলাম। অরিন্দম বলতেন, রণবীর খুব ভালো ছেলে অনন্যা, ওর বাবা আমাদের পুরানো বন্ধু, আর ওর দাদু ছিলেন আমার স্কুলের এক প্রিয় শিক্ষক। ছেলেটা খুব সৎ আর বিশ্বস্ত, ওকে চোখে চোখে রেখো। অরিন্দমের এই কথাগুলো আমার কানে শুধু কথার কথা হিসেবেই ঢুকত, কিন্তু আজ বুঝি সেই কথার আড়ালেই লুকিয়েছিল এক অন্যরকম ইঙ্গিত। দিন গড়াতে থাকে, রণবীর বাড়ির প্রতিটি কোণায় পরিচিত হয়ে ওঠে। রিকের সাথে তার সখ্যতা ছিল চোখে পড়ার মতো। সে রিককে স্কুলে দিয়ে আসত, ছুটির পর নিয়ে আসত, মাঝে মাঝে খেলাধুলাও করত। আমার সাথে তার কথা হতো মূলত প্রয়োজনেই। কিন্তু আমি খেয়াল করতাম, মাঝে মাঝে রণবীর আমার দিকে এমনভাবে তাকায় যেন সে আমার গভীরে কিছু খুঁজতে চাইছে। সেই চাহনিতে কোনো কামনার আভা ছিল না, ছিল এক অদ্ভুত কৌতূহল আর হয়তো একটুখানি বিস্ময়। একদিন দুপুরে অরিন্দম এক জরুরি কাজে রাজ্যের বাইরে গেলেন। বাড়িতে আমি, রিক আর রণবীর। রিক তখন স্কুলে। এই প্রথমবার আমি রণবীরকে একা সামনাসামনি পেলাম। হালকা বৃষ্টি পড়ছিল বাইরে। বারান্দায় বসে আমি বই পড়ছিলাম। রণবীর এসে বলল, ম্যাডাম, আপনার কিছু প্রয়োজন? আমি ওর চোখের দিকে তাকালাম। সেই একই অদ্ভুত চাহনি, কিন্তু এবার তার সাথে মিশেছিল এক ধরনের দ্বিধা। না রণবীর, কিছু না, আমি নরম সুরে বললাম। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আজ আপনার বাবা মার বিবাহবার্ষিকী, তাই না? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আপনার আলমারিতে রাখা পুরনো ছবিগুলোই আপনার বাবা মার কিছু সুন্দর মুহূর্ত দেখেছিলাম, তাই মনে পড়ল। ওর এই তথ্যগুলো আমাকে একটু অবাক করল। সে আমার ব্যক্তিগত জীবনে এতটা মনোযোগ দিচ্ছে, কিন্তু ওর কথায় কোনো অস্বাভাবিকতা ছিল না, ছিল এক ধরনের আন্তরিকতা। ভালো, আমি একটু হেসে বললাম। সে আবার বলল, আপনি কি একা? মানে আপনার তো কোনো বন্ধু বা পরিচিত কেউ নেই এখানে? না, তেমন কেউ নেই, আমি বললাম। অরিন্দম মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইরে যায়, আমি একাই থাকি। একটু নীরবতা, তারপর রণবীর বলল, যদি আপনার কখনো কিছু প্রয়োজন হয় বা আপনি একা অনুভব করেন, আমায় বলতে পারেন। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ওর কথায় এক ধরনের নির্ভরতা ছিল, যা আমার একাকী জীবনে এক নতুন অনুভূতির জন্ম দিল। আমি ওর চোখের দিকে তাকালাম, আর সেখানে দেখতে পেলাম এক গভীর সাগর। সেই সাগরে যেন ডুব দিতে ইচ্ছে করছিল। ধন্যবাদ রণবীর, আমি কেবল এইটুকুই বললাম। দিনগুলো এভাবেই কাটতে থাকে। রণবীর আমার জীবন থেকে দূরে থেকেও যেন আরও কাছে চলে আসছিল। আমি খেয়াল করতাম সে আমার জন্য বিশেষ কিছু করছে। আমি যে গানটা শুনতে ভালোবাসতাম সেটা প্রায়ই আমার ঘরে বাজত। আমি যে ফুলের গন্ধ পছন্দ করি সেই ফুল প্রায়ই আমার ড্রেসিং টেবিলে থাকত। অরিন্দম এসবের কিছুই জানতেন না, বা জানলেও হয়তো খেয়াল করেননি। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছি। এটা অন্যায়, এটা পাপ, কিন্তু মনকে তো আর বাঁধা যায় না। রণবীর, যে আমার নিরাপত্তার জন্য নিয়োজিত, সে আমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে উঠেছিল। একদিন সন্ধ্যায় অরিন্দম আবার বাইরে গেলেন। এবার যাবেন 2 দিনের জন্য। রিক তখন তার মাসির বাড়ি।
আমি একাই ছিলাম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ আমার পেছনে রণবীরের গলা শুনলাম। ম্যাডাম। আমি চমকে উঠলাম। তুমি? হ্যাঁ, সে বলল। বৃষ্টিতে একা দাঁড়িয়ে আছেন, ভিজে যাবেন। আমি হাসলাম। আমার ভালো লাগে। সে আমার পাশে এসে দাঁড়ালো। ওর শরীরের উষ্ণতা আমার ত্বকে অনুভব করলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আপনার কি ঠান্ডা লাগছে? সে জিজ্ঞেস করল। একটু, আমি বললাম। সে আমার দিকে তাকালো। ওর চোখে সেই অদ্ভুত কৌতূহল। এবার তার সাথে মিশেছিল এক তীব্র আবেগ। আমার কাছে একটা চাদর আছে, সে বলল, যদি চান। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি ওর দিকে তাকালাম। ওর ঠোঁট সামান্য কাঁপছিল। তুমি? আমি ফিসফিস করে বললাম। আমি আপনাকে অনেকদিন ধরে দেখছি ম্যাডাম, সে বলল। ওর গলার স্বর কাঁপছিল। আপনার মুখের হাসি, আপনার চোখের জল, সব। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। প্রতিটা স্পন্দন যেন আমার কানে বাজত। আমি ওর দিকে এগিয়ে গেলাম। ঠিক কত দূর আমি জানি না। শুধু অনুভব করলাম ওর শরীরটা আমার খুব কাছে। ওর নিঃশ্বাসের শব্দ আমার মুখে এসে লাগছে। কিন্তু তুমি তো আমার বডিগার্ড, আমি প্রায় আর্তনাদে সুরে বললাম। হ্যাঁ, আমি জানি, সে বলল। কিন্তু ভালোবাসা কোনো নিয়ম মানে না। এটা আপনার বাবার বন্ধু শিক্ষকের ভাইয়ের ভালোবাসা। ওর কথাগুলো যেন আমার কানে অন্যরকমভাবে বাজত। আমার বাবার বন্ধু শিক্ষকের ভাই? হ্যাঁ, সে বলল। ভালোবাসা এমন সব রাস্তায় চলে যার কথা আমরা ভাবতেও পারি না। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে ছিল এক প্রবল আকর্ষণ, যা আমাকে চুম্বকের মতো টানছিল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার হাত গিয়ে উঠল ওর মুখের ওপর। ওর ত্বক ছিল মসৃণ। রণবীর, আমার ঠোঁট থেকে কেবল এইটুকুই বের হলো। ও আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে যেন আমার শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল। অনন্যা। ওর গলা থেকে কেবল এই নামটাই বের হলো। তারপর যা হলো তা ছিল এক অনির্বচনীয় অনুভূতি। বৃষ্টির শব্দ ছাপিয়ে আমার কানে বাজছিল আমাদের হৃৎস্পন্দন। আমাদের ঠোঁট একে অপরের সান্নিধ্য খুঁজে নিল। প্রথম চুম্বনেই যেন শত বছরের তৃষ্ণা মিটে গেল। ওর স্পর্শে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। আমার শরীর, মন সবকিছু যেন ওর কাছে আত্মসমর্পণ করছিল। সেদিন রাতে বৃষ্টির প্রতিটি ফোঁটাই যেন আমাদের গোপন অভিসারের সাক্ষী ছিল। আমার নিষিদ্ধ প্রেম, যা শুরু হয়েছিল এক সাধারণ নিরাপত্তা প্রহরীর আড়ালে, তা যেন এক নতুন রূপ পেতে চলেছিল। কিন্তু এই পথে কি কাটা থাকবে না? এই সম্পর্কের কি পরিণতি হবে? আমি জানি না। আমি কেবল এইটুকু জানি, আমি রণবীরের প্রতি এক তীব্র আকর্ষণে বাধা পড়েছি, যা আমাকে এক নতুন, রোমাঞ্চকর আর ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে টেনে নিয়ে চলেছে। এই গোপন অভিসারের পরের ঘটনাগুলো আরও অনেক বেশি নাটকীয়, অনেক বেশি রোমাঞ্চকর। কিন্তু সেই গল্প শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন, যদি আপনারা আমার IMO নাম্বার পেতে চান, তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের পর্বে আমি আরও অনেক উত্তেজনাপূর্ণ তথ্য নিয়ে হাজির হব। কিন্তু তার আগে আমি বলে রাখি, আমার IMO নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি আরও একবার মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই গল্পের মধ্যেই কোথাও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।